শিক্ষার্থী বন্ধুরা, আমরা যথারীতি ক্লাসে চলে এসেছি। একটু সাউন্ডটা চেক করে নিই আর 30-35 সেকেন্ড ওয়েট করি, সবাই ক্লাসে জয়েন করুক, তারপর শুরু করি, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, শাহরিয়ার শাওন, নাহিদুল হাসান, নাফিজা তাসনিম, নুরুজ্জামান হৃদয়, রিক্তা সরকার, আফরিন ফেরদৌস, রিক্তা সরকার মানে শুভ আর কি, ফারদিন রাব্বি, ভালো আছি ভাইয়া, নাজমুল নাহার, এস এম নাফিজুল আজিজ, শারমিলা তাসনিম, রাফিউল ইসলাম অবি, সিয়া কিং, আবদুল্লাল বাতিন, তৌফিক ওমর নাফিস। আচ্ছা, আবদুল্লাল বাতিন কি পাবনা থেকে বলছো? উজ্জ্বল ভাই জিজ্ঞেস করলো আর কি। তৌফিক ওমর নাফিস, ফাতিনুর রহমান সাথী, মাকসুদা ইসলাম রিপা, সামিত ইসলাম, ভালো আছি ভাইয়া, নিলয় কুমার তন্ময়, নাজিয়া হাসান রাইসা, তৌসিফ আহমেদ রাফিদ, ইসরাত জাহান, তন্ময় ইসলাম, তানিম আহমেদ, শাহরিয়ার শাওন, শুভ সন্ধ্যা ভাইয়া, তানিম আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাই, অনিন্দিতা মনিগ্রাম আদাব, মিনহাজুল ইসলাম নিলয়, শুভ সন্ধ্যা, মাস্তুরা খাতুন, তন্নি, এসপি দাস, নাইম হোসেন, ওয়ালাইকুম আসসালাম, আসাদুজ্জামান আসাদ, শফিউল্লাহ, নীলুফার, কি ভাই? হ্যাঁ, এসপি দাস আরানি থেকে ভাই, এসপি দাস বেশ রেগুলার, উজ্জ্বল ভাই বলছে এসপি দাস তোমার কথা, আরানি থেকে খুবই রেগুলার তুমি। নাফিজা শামীম, বিথি চক্রবর্তী মানে শুভ, তিলোত্তমা মজুমদার, নাদিম আহমেদ, সদরুল হাসান সিয়াম, নীলুফার ইয়াসমিন, শফিউল্লাহ, ও রিক্তা সরকার, সরি সুদীপ্ত সরকার, গর্ব, আচ্ছা সরি গর্ব তুমি, হ্যাঁ ঠিক আছে, শুভ জয়েন করে হচ্ছে স্নিগ্ধা আরিফিন এই থেকে, হ্যাঁ সরি গর্ব, ভালো আছো ভাই, গর্ব তুমি, শুভ্রদেব, শুভ, মাশরাফি আহমেদ, আবদুল্লাল বাতিন ভাই লিখছে, উজ্জ্বল ভাই চিনতে পারছে আমাকে, থ্যাংক ইউ উজ্জ্বল ভাইয়া, চিনতে পারছে। উজ্জ্বল ভাইয়ের মাথা অন্যরকম, আমার মতো টাল না ভাইয়া, উজ্জ্বল ভাইয়ের ব্রেন খুবই শার্প। এসপি দাস কি ক্লাস কেমিস্ট্রি করতে যাচ্ছিল না? ওকে, আমরা শুরু করি, প্রায় 3 মিনিটের মতো হয়ে গেল। আমাদের খুব ইন্টারেস্টিং অধ্যায় চলছে না ভাইয়া? তো শোনো একটু, তোমরা অনেকে আমাকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করছো যে ভাইয়া অফলাইন ক্লাসটা কবে থেকে শুরু করবেন। আসলে আগামী 7 তারিখ, নভেম্বরের 7 তারিখ থেকে অ্যাডমিশনের ক্লাসটা আমরা অন টেস্ট হিসাবে শুরু করছি। তবে 7 তারিখ থেকে শুরু করছি। এই অ্যাডমিশনের 100 ক্লাস নিলে আমরা বুঝতে পারবো, দেখি পরিস্থিতিটা কেমন হয়, তারপর হয়তো আমি অফলাইনে শুরু করতে পারি। তোমাদের ক্লাস করলে অবশ্যই আগে নোটিশ দিয়ে জানাবো, কারণ তোমরা অনেকে রাজশাহীতে নাই। তবে একটা কথা তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, অফলাইনে শুরু হলো অনলাইনেও চলবে, কারণ আমাদের এখানে কিন্তু রাজশাহীর বাইরেরও অনেক স্টুডেন্ট গ্রুপে জয়েন আছে, ঠিক আছে? তারা কিন্তু রাজশাহীতে এসে অফলাইন ক্লাস করতে পারবে না, তারা অনলাইন ক্লাস করবে। মানে এবছর সব ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যাডমিশন সবগুলোই অফলাইনে শুরু হলেও অনলাইনে চলবেই। ওকে, আমরা 7 তারিখে অ্যাডমিশনে ক্লাস দিয়ে আগে দেখবো যে কি অবস্থা। তাহলে আমরা আজকে বোধহয় 4র্থ ক্লাস করছি না, মৌলসমূহে পর্যাবৃত্ত ধর্মের। ওকে, আমাদের অনলাইনে একটু পড়তে টাইম বেশি লাগছে ভাই, অফলাইনে টাইমটা আর একটু কম লাগবে আমাদের। সুবর্ণা খাতুন, আমার ফার্স্ট লাইভ ক্লাস। কেন সুবর্ণা, তুমি কি পরে জয়েন করছো নাকি আগের ক্লাসগুলো করো নাই, কোনটা ভাইয়া? ওকে, দেখো তো আমরা গতদিন, মনিল কই চলে গেছে? জাহিদ ভাই ক্লাস দেখছেন? আচ্ছা, তো প্লিজ ভাইয়া, শুভ লিখছে অফলাইনে পড়ে। ওকে ভাইয়া, আর তোমরা যারা অনলাইনে ক্লাসগুলো খুব এনজয় করছো, আমার বিশ্বাস অফলাইনে শুরু হলে তোমাদের ক্লাসটা আর একটু ভালো লাগবে করতে। তো যাক, গত ক্লাসে আমরা দেখেছি যে অবস্থান্তর মৌলগুলো তাদের বেশ কিছু বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম প্রদর্শন করে, তাই না?
কি কি দেখেছিলাম আমরা? তারা প্যারা চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, আর প্রভাবক রূপে ক্রিয়া করে, তাই তো? তো মজার ব্যাপার হলো, তোমাদের এমসিকিউ প্রশ্ন যদি কখনো দেয় অবস্থান্তর মৌলগুলো জটিল যৌগ গঠন করে কেন? অবস্থান্তর মৌলগুলো কি বন্ধু? মইনুল, তোমাকে খুঁজতেছিলাম, তুমি আসো কিনা তাই। অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে কেন? অবস্থান্তর মৌলগুলো জটিল যৌগ গঠন করে কেন? প্রভাবক রূপে ক্রিয়া করে কেন? প্যারা চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে কেন? পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে কেন? তো সব কেনরই রেয়ন। আচ্ছা, আমি একটু বলি, তোমাদের গ্রুপে প্রতিদিন নতুন নতুন স্টুডেন্ট জয়েন করছে, তোমাদের গ্রুপে প্রত্যেক দিন নতুন নতুন স্টুডেন্ট জয়েন করছে, এবং যারা নতুন জয়েন করছে ভাই, তোমাদের জ্ঞাতার্থে বলি, প্রথম ক্লাসে ম্যাথ করতে একটু প্রবলেম হতে পারে, বিগত ক্লাসগুলো একটু দেখবা, তারপর আস্তে আস্তে দেখবা ঠিক হয়ে গেছে। আর অফলাইনে শুরু হলে তো আমরা আবার ক্লাসগুলো প্রথম থেকে করবই। আর যারা শুধু অনলাইনে করবা, অবশ্যই ভাই গ্রুপে সিরিয়ালি ক্লাসগুলো সাজানো আছে, দেখবা, তাহলে ভালো লাগবে। তো যাক, অবস্থান্তর মৌলগুলো জটিল যৌগ গঠন করুক, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করুক, রঙিন আয়ন গঠন করুক, প্রভাবক রূপে ক্রিয়া করুক, আর প্যারা চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করুক না কেন, সব কিছুরই কারণ কিন্তু একটা। তাই এমসিকিউ যদি কখনো দেয় অবস্থান্তর মৌলগুলো জটিল যৌগ গঠন করে কেন, রঙিন যৌগ গঠন করে কেন, প্রভাবক রূপে ক্রিয়া করে কেন, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে কেন, সব কেনরই একটাই কারণ, সেটা হলো অবস্থান্তর মৌলসমূহ। অবস্থান্তর মৌলসমূহ তাদের বৈশিষ্ট্যপূর্ণ, অবস্থান্তর মৌলসমূহ তাদের বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম প্রদর্শন করে ফাঁকা ডি অরবিটালের জন্য, ফাঁকা ডি অরবিটালের জন্য, অর্থাৎ সবকিছুর মূল কারণ হচ্ছে ভাইয়া ফাঁকা ডি অরবিটাল। যদি তোমাকে বলা হয় অবস্থান্তর মৌলগুলো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে কেন, আমি দেখাবো, প্রত্যেকটাই ব্যাখ্যা দিব, টেনশন নাই। শুধু আগে তোমাদের বলে দিলাম যে অবস্থান্তর মৌলগুলো তাদের বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম প্রদর্শন করে। নোমান আব্দুল্লাহ লিখেছে, আমি অলওয়েজ নিউ স্টুডেন্ট, তাই তার সময় কোনো সমস্যা নাই ভাই। কোনো বিষয়ে তোমরা কোনো বিষয়ে, আমি বারবার তোমাদের বলছি, কোনো বিষয়ে কখনোই আপসেট হবা না। আপসেট হলা তো তুমি শেষ, সহজ কথা, আপসেট হওয়া যাবে না। সব কিছুর নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে একটু টাইম লাগবে। তো মানিয়ে নেওয়ার আগেই যদি তুমি নিজে ঘায়েল হয়ে যাও, তাহলে তো ভাই প্রবলেম। তো যাক, যেটা বলছিলাম, অবস্থান্তর মৌলগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্যের মূল কারণই হলো ফাঁকা ডি অরবিটাল। কেন হচ্ছে সেগুলো প্রত্যেকটা আমরা ব্যাখ্যা করব। ওকে, তো প্রথমেই খেয়াল করো ভাইয়া, অবস্থান্তর মৌলগুলো প্রথমেই দেখব আমরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে কেন। পরিবর্তনশীল জারণ অবস্থা অর্থাৎ অবস্থান্তর মৌলগুলো কেন পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, তাই না? তোমাদের গতদিন নিশ্চয়ই মনে আছে ভাইয়া যে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন করে না, অথচ ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে, ঠিক কিনা? নাইট্রোজেন এবং ফসফরাস একই গ্রুপের মৌল। নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন করে না, অথচ ফসফরাস করে। কারণ কি? কারণ নাইট্রোজেনের খেয়াল করো, যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা, দেখা যায় মনে হয়, তাই না? নোমান আব্দুল্লাহ লিখেছ, যাক এই প্রথম আমার কমেন্ট পড়া হলো। শোনো, আমি যখন তোমাদের কমেন্ট করতে বলবো তখনই তোমরা পড়বা ভাইয়া, বুঝছো? তখনই তোমরা লিখবা, তাহলে আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাবো। আর সবসময় নিজেদের মধ্যে যে আলোচনা করতে থাকো, তাহলে তো আমি দেখতে পাবো না ভাইয়া। হ্যাঁ, এই যে SMH নাবিল লিখেছ, আমি ভাইয়ার কথা শুনে আগের
কিছু ক্লাস করেছি আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই ক্লিয়ার। হ্যাঁ দেখো ভাইয়া, তোমরা সব সময় ট্রাই করতে থাকো, দেখবা যে হয়ে যাবে। ক্লাসগুলো তো গ্রুপে সাজানো আছে। হ্যাঁ, তো দেখো নাইট্রোজেন কি ছিল? 2s2 2px1 2py1 2pz1, তাই না? তার মানে নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 3টা। এবং নাইট্রোজেনকে তুমি যতই এক্সাইটেড করো না কেন, 3টার বেশি বিজোড় ইলেকট্রন হওয়া সম্ভব না। গতদিন একটা উদাহরণ দিলাম না, যে তুমি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলা, মেয়ের বাবা মা আত্মীয় স্বজন সবার অমতে, এবং মেয়ের বলতে গেলে কোনো আত্মীয় স্বজন নাই, সহজ কথা, বাবা মার অমতে বিয়ে করছো। তো ওই মেয়েটার উপর তুমি যতই অত্যাচার করো না কেন বিয়ের পর, কোনো লাভ নাই, মেয়েটা তোমাকে ছেড়ে যাবে না, কারণ তার যাওয়ার কোনো জায়গা নাই। কিন্তু এরকম মেয়েকে যদি তুমি বিয়ে করো যে যার বাবার বাড়িতে যাওয়ার জায়গা না থাকলেও অনেক মামা খালু আছে, এই দেখো যেমন ফসফরাস 3py1 3pz1, আমরা দেখতে পাচ্ছি যে ফসফরাসেরও 3টা বিজোড় আছে, কিন্তু ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল, আর তৃতীয় পর্যায়ের অরবিটাল হচ্ছে 3টা, s p এবং d, এবং ফসফরাসের d অরবিটালটা পুরোটাই ফাঁকা, কারণ d তে কোনো ইলেকট্রন যায়নি। তাই ফসফরাসকে যদি তুমি একটু এক্সাইটেড করো, তাহলে 3s থেকে ইলেকট্রন কি করবে? উদ্দীপিত হয়ে d তে চলে যাবে। তাহলে কয়টা বিজোড় হলো? 1 2 3 4 5। মেনলি তো বিজোড় ইলেকট্রনগুলি কোনো পরমাণুর যোজ্যতা প্রদর্শন করে, সহজ কথা। কোনো পরমাণুর বিজোড় ইলেকট্রনগুলাই কিন্তু তার কি করে? জারণ মান প্রদর্শন করে। তো ফসফরাসের পেন্টাক্লোরাইড গঠন করতে পারতেছে, আবার ট্রাইক্লোরাইডও গঠন করতে পারে। নাইট্রোজেন শুধু ট্রাইক্লোরাইড গঠন করে, পেন্টা পারে না, কারণ নাইট্রোজেনের 3টার বেশি বিজোড় হয় না, কিন্তু ফসফরাসের 3টাও বিজোড় হয়, আবার 5টাও হয়। তাহলে ফসফরাসের কেন 5টা বিজোড় হলো? কারণ ফসফরাসের ফাঁকা অরবিটাল ছিল। তার মানে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করতে গেলে ফাঁকা অরবিটাল থাকতে হবে, যেটা ফসফরাসের আছে। তাই ফসফরাস 3 এবং 5 দুটাই প্রদর্শন করে, কিন্তু নাইট্রোজেনের কোনো ফাঁকা অরবিটাল নাই। তাই নাইট্রোজেনকে তুমি যত এক্সাইটেড করো না কেন, তার বিজোড় ইলেকট্রন নতুন করে ক্রিয়েট করা সম্ভব না। ঠিক একই কারণ ভাইয়া অবস্থান্তর মৌলের ক্ষেত্রে। তোমরা অবস্থান্তর মৌলের ক্ষেত্রে নিশ্চয়ই জানো যে অবস্থান্তর মৌলের কোন একটা আয়ন থাকতে হবে যার ডি অরবিটাল আংশিক পূর্ণ, মানে 1 থেকে 9-এর মধ্যে। আমি গত ক্লাসে বলার পরও তোমরা একজন কিন্তু একটা পোস্ট দিয়েছো গ্রুপে যে অর্ধপূর্ণ থাকলে সেটা অবস্থান্তর হবে কিনা। অবশ্যই হবে, 1 থেকে 9-এর মধ্যে, বা আংশিক পূর্ণ বলেছি। আংশিক পূর্ণ মানে কি? ডি অরবিটাল 1 থেকে 9-এর মধ্যে থাকলেই সেটা অবস্থান্তর মৌল হবে আয়ন অবস্থায়। আরেকজন জিজ্ঞেস করছে ভাই সুস্থিত আয়ন কোনটা কি করে বুঝবো? এটা বোঝার কিছু নাই, ওটা পড়তে পড়তে তোমার জানা হয়ে যাবে যে কোন আয়নগুলো আসলে সুস্থিত। এটা নিয়ে কোনো টেনশন নাই। তার মানে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করতে গেলে অবশ্যই ওই পরমাণুর ফাঁকা অরবিটাল থাকতে হবে। যেহেতু অবস্থান্তর মৌলগুলোর ফাঁকা অরবিটাল থাকে, তাই তাদের এক্সাইটেড করলে এই জোর ইলেকট্রনগুলো ভেঙে ফাঁকা ডি অরবিটালগুলোতে স্থানান্তরিত হয় এবং বিভিন্ন জারণ মান প্রদর্শন করে। আমার এই কথাটা তোমরা বুঝতে পেরেছো কিনা ভাইয়া প্লিজ একটু কমেন্টে জানাও। তোমাকে আজকে 200 আপ স্টুডেন্ট তোমরা লাইভ ক্লাস করছো, আমি এই জন্য তোমাদের কংগ্রাচুলেট করি ভাই যে তোমাদের গ্রুপে 650 বা একটু বেশি স্টুডেন্ট অ্যাড আসো। তোমরা আজকে 206 জন স্টুডেন্ট ক্লাস করছো, অত সেকেন্ড ইয়ারে প্রায় 1200 স্টুডেন্ট ওরা ক্লাস করে দেখি যে এখন 250-300। হ্যাঁ, তোমাদের কংগ্রাচুলেশন। আমাকে প্লিজ একটু জানাও। ও আচ্ছা, নাইম জান্নাত ফিমা, হ্যাঁ তুমি এটা গ্রুপে পোস্ট দিয়েছিলে, আমি অ্যাপ্রুভ করি নাই ভাইয়া, কারণ আমি এখনো পড়াইনি অত কিছু। ওটা বুঝাতে গেলে আমাকে হাইড্রোজেন বন্ধন বুঝাইতে হবে। আমি তো রাসায়নিক বন্ধন অংশ এখনো শুরু করিনি ভাই, এখনো আমি রাসায়নিক বন্ধন অংশ শুরু করিনি। আমরা পড়ছি মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, তো ওই সমযোজী সন্নিবেশ বন্ধনগুলো একটু লাগবে, তো তাই হালকা হিন্টস দিয়েছি। যখন আমি তোমাদের রাসায়নিক বন্ধন পড়াবো এগুলো সব পারবা তোমরা। সিয়াকিং ক্লিয়ার, শ্রাবণী ক্লিয়ার, আজমল হুদা, ও নাইস প্রেজেন্টেশন ব্রাদার আজমল, থ্যাংক ইউ ভাইয়া, তুমি প্রায় আমার ক্লাসগুলো দেখো। এসপি দাস ক্লিয়ার, সৌরভ চৌধুরী ক্লিয়ার, নাফিস ক্লিয়ার, রিক্তা সরকার মানে গর্ব আর কি ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, সবাই লিখেছো ক্লিয়ার। নাফিস সিদ্দিক লিখেছো, বোঝার খুব চেষ্টা করছি, ঠিক আছে বুঝতে পারলা কিনা প্লিজ ভাই এটা একটু জানাও। আচ্ছা আমি একটু দেখি তোমাদের বইগুলোতে এই ভাষাগুলো কিভাবে লেখা আছে, রুমে তোমাদের এই ভাষাগুলো পড়তে কোনো প্রবলেম হতে পারে কিনা আমি একটু দেখি। তোমরাও আমার সাথে
যাদের কাছে আমার কনসেপ্ট বুকটা আছে একটু মিলায় নাও। 253 পেজের একদম শুরুতেই, পেজ নাম্বার 253 শুরুতেই, একদম শুরুতেই দেখো, 253 পেজের একদম শুরুতেই আল আহমেদ লিখছো রায়ান, যে হ্যাঁ জি ভাইয়া লাইভ ক্লাসের গুরুত্ব বুঝেছি। হ্যাঁ ভাইয়া, আচ্ছা মুক্তাসিন সাজিদ আহমেদ আরিয়ান লিখছো ইউর ক্লাসেস আর এক্সট্রিমলি এনজয়েবল অ্যান্ড ইউর টিচিং আর আচ্ছা আচ্ছা ভাইয়া সো উই ক্যান থ্যাংক ইউ। ও আচ্ছা ফারজানা ইয়াসমিন, কোনো মৌল ইলেকট্রোমিটার 3D দুইবার বসে কেন? আসলে 3DX1 3DY1 সরি 3DXY 3DYZ এরকম লিখতে হয়, তাই না লেখে 3D1 3D1 লেখা সমস্যা নাই। ফারজানা ইয়াসমিন বুঝতে পেরেছো ভাইয়া, মানে এরকম লিখতে হতো 3DX1Y 3DYZY 1 এভাবে লিখতে হতো। ওই XYYZ এত বড় অরবিটাল না লাগে, শুধু ডি লেখা হয়, তাই কোনো অসুবিধা নাই, তুমি XYYZ এটাও লিখতে পারো ভাইয়া, ঠিক আছে ফারজানা। ও আচ্ছা আচ্ছা ফারহানা সিনাত 132 পেজের অঙ্কটা করাবেন না ভাই? থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই করাবো। ও আচ্ছা আমার নাম নাইমা, ভাইয়া নাইম বললেন, আচ্ছা আচ্ছা নাইমা জান্নাত ফিমা, থ্যাংক ইউ ভাইয়া, দ্রুত নামগুলো পড়ি তো ভাইয়া। ও ভাইয়া আমি ফারজাহান, আচ্ছা ফারজাহান ইয়াসমিন, সরি ভাইয়া নামগুলো দ্রুত পড়ার কারণে ভুল হয়। ও আচ্ছা মাহিন আবরার চৌধুরী লিখেছো ভাইয়া ফসফরাস অবস্থান্তর মৌল না? না ভাইয়া ফসফরাস অবস্থান্তর না, তোমার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। তাহলে ফসফরাস কেন পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করছে, এটাই তো তোমার প্রশ্ন। আমি বললাম তুমি খুব ভালো ছেলে, মাহিম আবরার আমি বললাম তুমি খুব ভালো ছেলে, তার মানে অন্যরা খারাপ তা তো বলি নাই, তুমি ভালো সেটা বলেছি। তাই বলে তুমি সারা দুনিয়াতে আর কোনো ভালো মানুষ নাই তা কিন্তু না। আমরা বললাম অবস্থান্তর মৌলগুলো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, কেন প্রদর্শন করে? তার ফাঁকা ডি অরবিটাল আছে, তাই বলে ফসফরাস মানে অবস্থান্তর মৌল ছাড়া আর যে কেউ প্রদর্শন করবে না তা কিন্তু বলি নাই। সালফারও করে, ফসফরাসও করে, অক্সিজেন ছাড়া 6A গ্রুপে সবাই করে, নাইট্রোজেন ছাড়া 5A গ্রুপে সবাই করে। অবস্থান্তর মৌলগুলো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, তার মানে এই না যে বাকিরা কেউ করে না, ওকে বাকিরাও করে, কিন্তু এরা কেন করে? মানে তুমি ভালো, আমি বললাম তুমি কেন ভালো সেটা ব্যাখ্যা করছি, তার মানে ভেবো না তুমি স্যার আর কেউ ভালো না, ব্যাপারটা ওরকম। মাহির আবরার চৌধুরী বুঝতে পেরেছো ভাইয়া? আহমেদ রায়ান হক আমি বললাম তো ভাইয়া তোমারটা। অনিন্দা মনিগ্রাম পি এর ডি, পি তো অবস্থান তো নয়, কারণ অবস্থান হতে গেলে প্রথম শর্ত হচ্ছে ডি ব্লক হতেই হবে, সকল অবস্থান তো ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক অবস্থান্তর না। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়? আমি একটু ভাষাগুলো পড়ি ভাইয়া এখন। আজকে আমি অঙ্ক করাবো শিওর, ওই যে একটা অঙ্ক গতদিন বললাম যে তোমাদের বইয়ে অ্যাকচুয়ালি যেটা কনসেপ্ট বুকে করেছিলাম তখন ওইটা না, আজকে করাই দেবো আমি। একটু পড়ি। অবস্থান্তর ধাতুসমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, এর মান +1 থেকে +7 পর্যন্ত হতে পারে। পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শনের কারণ পরমাণুর বহিঃস্থ কাঠামোতে ফাঁকা ডি অরবিটালের উপস্থিতি। বহিঃস্তরে ফাঁকা ডি অরবিটাল থাকায় বিভিন্ন অবস্থায় ইলেকট্রন যুগল ভেঙে মানে ইলেকট্রন জোড়া ভেঙে ভিন্ন ভিন্ন সংখ্যক অযুগল ইলেকট্রন সৃষ্টি হতে পারে। ফলে বিভিন্ন মৌলের সঙ্গে সংযোগের সম্ভাব্যতা তথা যোজ্যতার মান পরিবর্তনের সুযোগ আছে। এছাড়া অবস্থান্তর ধাতুসমূহের পরমাণুর 3D এবং 4S উভয় উপস্তরের শক্তির মান খুব কাছাকাছি, তাই কোনো একটা অবস্থান্তর মৌলের পরমাণুর বহিঃস্থ স্তর থেকে বিভিন্ন অবস্থায় বিভিন্ন ইলেকট্রন ত্যাগ করে প্রায় সমস্থায়িত্বের আয়ন গঠন করে। অর্থাৎ কথাটা এরকম বলেছে যে অবস্থান্তর মৌলগুলোর 3D অরবিটাল থেকে ইলেকট্রন 4Sও যেতে পারে। বলবে কেন ভাইয়া? কারণ 3Dটা হলো 3 নম্বর শক্তি স্তরের মনে করো শেষ উপস্তর, আর এটা 4 নম্বর শক্তি স্তরের প্রথম উপস্তর। মানে ধরো আমি বাংলাদেশ আর ভারতের যে সীমানা সেখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমি বললাম এক পা আমি বাংলাদেশে দিয়েছি আর এক পা দিয়ে রেখেছি ভারতে। ব্যাপারটা খুব অবাক হওয়ার মতো না? যে এমনও মানুষ আছে নাকি যার এক পা ভারতে আর এক পা বাংলাদেশে। আমি বাংলাদেশ ভারতের সীমানায় দাঁড়িয়ে যদি পা দেই তাহলে এক পা বাংলাদেশে আর এক পা তো ভারতে হবে, তখন কি পার্থক্য খুব বেশি থাকবে দুইটা জায়গার দূরত্ব? বলো তো ভাইয়া তোমরা। এটাও তাই, 3 নম্বর শক্তি স্তরের শেষ আর 4 নম্বর শক্তি স্তরের শুরু, সুতরাং এদের মধ্যে পার্থক্য খুব কম।
তাই বেশি এক্সাইটেড করলে ইলেকট্রন 3D থেকে 4sও যেতে পারে, ফলে তারা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করবে। ক্লিয়ার? ওকে, আমার বিশ্বাস তোমরা পড়াটা বুঝতে পেরেছো। ওকে, এই হলো আমাদের অবস্থান্তর মৌলগুলো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে কেন সেইটা আমরা দেখলাম। ওকে, এইবার আমরা দেখব যে অবস্থান্তর মৌলগুলো প্যারাম্যাগনেটিক কেন। অবস্থান্তর মৌলগুলো প্যারাম্যাগনেটিক, এইটা আগে পড়বো আমরা। এটা আমাকে বেশিরভাগ স্টুডেন্ট জিজ্ঞেস করেছ। এই ডিজেনারেট মানে তো আমি আগে বলেছিলাম, তোমরা দু একজন ডিজেনারেট জিজ্ঞেস করছ। ও আচ্ছা, মাহফুজুর আর মিথুন লিখেছ ভাইয়া +1 থেকে +7 পর্যন্ত মানে কি? সাদমান শুভ্র এটা জিজ্ঞেস করছ। মানে হলো ভাই তাদের জারণ মান +1 থেকে +7 এর মধ্যে যে কোনোটা হতে পারে, সেটাই বলেছে। +1 হতে পারে, +2 হতে পারে, +3 হতে পারে, সেটাই বলেছে ভাইয়া। ওকে, তানভীর আহমেদ লিমন লিখেছো ভাইয়ের গুলিকা শখ হয়েছে না? আচ্ছা, ওকে ভাইয়া, আমরা তাহলে দেখি প্যারাম্যাগনেটিক বা প্যারা চৌম্বকীয় ধর্ম, প্যারাম্যাগনেটিক ধর্ম। অবস্থান্তর মৌলগুলো প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। যদি তোমাকে আমি তো এখনো ডিজেনারেট নন ডিজেনারেটে যাইনি রে ভাই, যদি আমরা হুন্ডের নীতি পড়ার সময় এই কথাটা বলেছিলাম। ওকে, তো যাক, প্লিজ দেখো এখন অবস্থান্তর মৌলগুলো প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। বলো ম্যাগনেটিক পদার্থ কাকে বলে? ম্যাগনেটিক পদার্থ কাকে বলি আমরা? ফিজিক্সেও বোধহয় পড়েছো জাহিদ ভাই, ফিজিক্সে আছে না? ম্যাগনেটিক পদার্থ কাকে বলে? ও নমস্কার রঞ্জিত দা, ও তুমি এসছো জাহিদ ভাই। ম্যাগনেটিক পদার্থ আছে না আপনাদের? ম্যাগনেটিক পদার্থ কাকে বলে দাদা? একটু প্লিজ তাড়াতাড়ি ছেড়ে দেবে, এদিকে সমস্যা নাই। ম্যাগনেটিক পদার্থ কাকে বলি আমরা? চৌম্বকীয় পদার্থ আসলে কাকে বলি? অনিন্দা প্যারাম্যাগনেটিজম জিনিসটা কি সেটাই তো আলোচনা করব এখন। সিয়াকিং, যাদের চৌম্বক ধর্ম আছে, তো তুমি তো ব্যাখ্যা করলা এটা ম্যাগনেটিক পদার্থ চৌম্বক ধর্ম মানে কি? আচ্ছা, হোসেন আহমেদ লিখেছো অবস্থান্তর মৌল মোট কয়টা? 41টা। অবস্থান্তর মৌল মোট 41টা। ওকে, 38টা হওয়ার কথা ছিল। ওই যে 3টা এফ ব্লক মৌল, ল্যান্থিনিয়াম, থোরিয়াম আর অ্যাক্টিনিয়াম, তারা এফ ব্লক না হয় ডি ব্লক হয়। এই হলো মোট 41টা। ওকে, অবস্থান্তর মৌল 41টা। তৌফিক নাফিজ লিখেছো চৌম্বক ধর্ম আছে যাদের, যারা চৌম্বক ধর্ম প্রদর্শন করে। আর একটু ভেঙ্গে। আচ্ছা, তানিয়া কি লিখেছো? যাদের দিক ধর্ম প্রদর্শন করে প্লাস আকর্ষণ শক্তি থাকে। আচ্ছা, ওকে ওকে, আমি এখন বলছি শোনো, যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয়, কি নয়? ঠিক আছে না? যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা, যেসব পদার্থ চৌম্বক, জাহিদ ভাই ঠিক বলছি কি? ঠিক বলছি? একটু ভুল টুল শিখে দেন। বললাম যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয় তাদেরকে ম্যাগনেটিক পদার্থ বলা হয়। চৌম্বক ধর্ম বিশিষ্ট পদার্থ বা ম্যাগনেটিক পদার্থ, যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয়, আকর্ষিত অথবা বিকর্ষিত হয়। যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয় তারাই হচ্ছে চৌম্বক ধর্ম বিশিষ্ট পদার্থ বা ম্যাগনেটিক পদার্থ। বিষয়টা এরকম, ধরো রাস্তা দিয়ে অনেক মানুষ যায়, তুমি তাকায় আসো, তোমাকে কেউ এসে বলল আচ্ছা ওই ড্রেস পরা একটা মানুষ তোমার সামনে দিয়ে গেল, তুমি কি খেয়াল করছো? তুমি হয়তো বলে ফেললা না তো খেয়াল করিনি। তো তার মানে ওই মানুষটার প্রতি তোমার কোনো ফিলিংস নাই, কোনো ফিলিংস নাই। মাথায় রাখবা, একটা মেয়েকে মনে করো তুমি প্রপোজ করলা, তো পরের দিন মেয়েটাকে জিজ্ঞেস করলা যে তোমাকে যে আমি ওই যে একটা কথা বলেছিলাম কি ভাবলা তুমি ব্যাপারটা নিয়ে? সে যে তোমাকে বলে
পজিটিভ বললে তো ভালোই লাগে, ভালোই হলো। আর যদি বলে তোমাকে হ্যাঁ সেদিনের কথা, কালকের পর থেকে তোমার রাতে ঘুম হয় না, মেজাজটা খারাপ হচ্ছে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে এ ধরনের কথা বলেছ, তাহলে তুমি বুঝবা সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, মানে ভিতরে ভিতরে কিছু একটা হতে যাচ্ছে। কারণ ভালোবাসলেও ফিল করতে হয়, ঘৃণা করলেও কিন্তু ফিল করতে হয়। কিন্তু মেয়েটা যদি তোমাকে বলে ও তুমি কালকে বলেছিল আমি তো ভুলেই গেছি, তার মানে এখানে কিছু হওয়ার সম্ভাবনা নাই। ফিল মানে ভালো, তুমি যদি ভালোবাসো কাউকে তাহলে তাকে ফিল করতে হবে, ঘৃণা করলেও ফিল করতে হবে। যদি ভালোবাসা ঘৃণা কোনোটাই না থাকে তাহলে বুঝবা তোমার প্রতি তার কোনো ফিলিংস নাই। ঠিক ম্যাগনেটিক পদার্থ ওগুলো তাই, যারা চৌম্বক ক্ষেত্র হয় আকর্ষিত হবে অথবা বিকর্ষিত হবে। কিছুই যদি না হয় তার মানে চৌম্বকের প্রতি তার কোনো ফিলিংস নাই, ওরা ম্যাগনেটিক পদার্থ নয়। কথাটা ক্লিয়ার নাকি কথার মধ্যে কোনো ভেজাল আছে? বলো বলো প্লিজ, বলো তো ভাই একটু প্লিজ আমাকে বলো যে ম্যাগনেটিক পদার্থ বা চৌম্বক ধর্ম বিশিষ্ট পদার্থ কাদের বলে, তোমরা ব্যাপারটা বুঝতে পারলা কিনা? যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয় তাদেরকে ম্যাগনেটিক পদার্থ বলা হয় বা চৌম্বক ধর্ম বিশিষ্ট পদার্থ বলা হয়। আহমেদ, আচ্ছা আরফিন, দিগন্ত কি বলতো ভাইয়া একটু বলে দেন পজিটিভ রিপ্লাই পাওয়ার জন্য কি করতে হবে? আমি তো ভাই এই বিষয়ে অভিজ্ঞ না, যে আমি কেমনে বলবো যে পজিটিভ অ্যান্সার কিভাবে পাবা, তবে এটার উপর পরে একদিন ক্লাস নিব। ওকে, সবাই লিখেছো যে ক্লিয়ার? হ্যাঁ, সারিয়া শাওন লিখছে আজ দেখতে জুয়েল ভাইয়ের ওখানে মিলন মেলা বসেছে। উজ্জ্বল ভাই, জুয়েল ভাই, নয়ন স্যার, জাহিদ স্যার, আরো আছেন আমাদের ময়নুল স্যার, রঞ্জিত স্যার, অনেকেই আছেন আজকে আমার এখানে, আমার খুব সৌভাগ্য এটা। ওকে, হ্যাঁ আছেন। তাহলে আমরা কি দেখলাম? যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয় তাদেরকে আমরা ম্যাগনেটিক পদার্থ বলে থাকি। ওকে, তাহলে মাথায় থাকে যেন যে যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয় তাদেরকে ম্যাগনেটিক পদার্থ বলা হয়। আর যেসব পদার্থের প্রতি চৌম্বক কোনো আকর্ষণ বিকর্ষণ কিছুই নাই, মানে ফিলিংস নাই, তারা চৌম্বক ধর্ম বিশিষ্ট পদার্থ নয়। এখন কথা হচ্ছে, একটা কথা বলি, আমার বিশ্বাস আর কখনোই তোমাদের ভুল হবে না, সেটা হলো ভালোবাসা হচ্ছে প্যারা। রঞ্জিত দা ঠিক বললাম? ভালোবাসা হচ্ছে প্যারা, ভালোবাসা হচ্ছে প্যারা, ভালোবাসা ইজিক্যাল টু প্যারা। গভীর ভালোবাসা, গভীর ভালোবাসা ইজিক্যাল টু ফেরো, আর ঘৃণা ইজিক্যাল টু ডায়া। কথা ক্লিয়ার? কথার মধ্যে কি কোনো ভেজাল আছে? ভালোবাসা হচ্ছে প্যারা, সবসময় মনে রাখবা, ভালোবাসা মানেই প্যারা। আর গভীর ভালোবাসা যদি হয় সেটা হচ্ছে ফেরো। আর যদি কারো সাথে ঘৃণা থাকে তাহলে বুঝবা ডায়া। অর্থাৎ যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক, যারা বিকর্ষিত হয়, যারা আকর্ষিত হয় চৌম্বক ক্ষেত্র দ্বারা তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক, যারা বিকর্ষিত হয় তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক, বিকর্ষিত। যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয় তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক, আর যারা গভীরভাবে আকর্ষিত হয়, প্রবল আকর্ষণ, প্রবল আকর্ষণ, তারা হচ্ছে ফেরো। এই কথাটা কি ভাই বুঝতে পেরেছো? ও আচ্ছা, ফারহান সিদ্দিক রিয়াদ লিখেছো ভাইয়া এগুলো কি খাতায় তুলবো? তোমার মনে রাখার সুবিধার্থে তুমি তুলতে পারো। প্লিজ সবাই কি ক্লিয়ার ভাইয়া? যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় তাদেরকে আমরা প্যারাম্যাগনেটিক বলি, আর যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয় তারা হচ্ছে ফেরো, আর যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয় তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক। ও আচ্ছা, হেডফোন না লাগিয়ে ক্লাস করছিলাম, আম্মু বলছে কি শুনছি সেগুলো। আম্মু তো এগুলো বুঝবে না ভাই। হ্যাঁ, ও আচ্ছা, আজমেরি লিখছো ভাই আরেকটু ক্লিয়ার বলেন। শোনো,
যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্রে, কারা প্যারা, কারা ডায়া, কারা ফেরো অবশ্যই বলবো আমি একটু পর, আগে এটা জেনে নাও। যেসব পদার্থ নাফিস লিখেছ, ভাই এত ভালো বুঝালে না বুঝে কেমনে থাকি। নাজমুন নাহার, কই ভাই আমারও তো আছে ভালোবাসা, প্যারা নাই তো। ওকে, থ্যাংক ইউ। যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় তারা প্যারাম্যাগনেটিক, যারা গভীরভাবে আকর্ষিত হয় তারা হচ্ছে ফেরোম্যাগনেটিক, আর যারা বিকর্ষিত হয় তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক। আচ্ছা, তাসনিয়া লিখেছ, আম্মু পড়া শুনে হাসতে হাসতে উঠে চলে গেল। ওকে, এই জন্য আম্মুদেরকে সবসময় কাছে রাখা যাবে না, বুঝছো? ওকে, তাহলে দেখো, তাহলে কি বললাম শোনো, তোমাদের কিন্তু ফেরোম্যাগনেটিকটা খুবই কম দেয়, কারণ ফেরো আর প্যারার মধ্যে তো পার্থক্য করা একটু কঠিন। ভালোবাসার মধ্যে কত ভালোবাসা থাকলে সেটা গভীর হয় এটা তো বলা কঠিন। যেমন আমাদের শামুকদম কলেজের লাইব্রেরিয়ান, এই যে সজীব আমার এখানে বসে আছে, ওর দিকে কেউ একটু তাকালেই ও মনে করে গভীর ভালোবাসায়। তো গভীরতা তো ভাই এক একজনের এক এক রকম, বুঝছো? তো সুতরাং বুয়েটে একবার একটা কোশ্চিন দিয়েছে, আমি দেখাচ্ছি, নিচের কোনটি বেশি প্যারাম্যাগনেটিক? এটা ভালো কোশ্চিন। বেশি প্যারা, যত বেশি ভালোবাসা তত বেশি প্যারা। এই বেশি ভালোবাসা বেশি হয়ে গেলেই সেটা ফেরো হয়ে যায়। আমি একটু পরে উদাহরণ দিচ্ছি, টেনশন নেই ভাই। হ্যাঁ, শাহরিয়ার সামনে লিখেছো, ভাই আপনার ক্লাস করতে আসলে মন ফ্রেশ হয়ে যায়। থ্যাংক ইউ শাহরিয়ার। ওকে, থ্যাংক ইউ। এখন খেয়াল করো ভাই, মাথায় রাখবা, যেসব ডি ব্লক মৌলগুলোর ডি অরবিটালে, সাধারণত যেসব ডি ব্লক মৌলগুলোর ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকবে, কি বললাম? ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকবে। ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকলে প্যারা, ডি অরবিটালে বিজোড় না থাকলে ডায়া, ডি অরবিটালে বিজোড় বেশি থাকলে, এই যেটাই সমস্যা, বেশি মানে কত বেশি সেটা ব্যাখ্যা দিব। বিজোড় বেশি থাকলে ফেরো, তার মানে ডি অরবিটালে যত বেশি বিজোড় তত বেশি প্যারা, ওই বেশি প্যারা মানেই ফেরো। এই জন্য তোমাদের অনেক সময় পরীক্ষায় কিন্তু ফেরোটা দেয় না ভাই, বুঝছো? প্যারা ডায়ায় দেয়। আমার কথা ক্লিয়ার? আমি ব্যাখ্যা দিব, আজকে ব্যাখ্যা না দিলেও আগামী দিনে ব্যাখ্যাটা দিব, যে কেন বিজোড় থাকলে প্যারা হয় মানে আকর্ষণ হয়, আর বিজোড় না থাকলে কেন ডায়া হয় মানে বিকর্ষণ হয়। এটা আমি অবশ্যই তোমাদেরকে ব্যাখ্যা দিব ভাইয়া, অবশ্যই ব্যাখ্যা দিব, টেনশনের কোনো কারণ নাই। আপাতত মনে রেখো, ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকলে হচ্ছে প্যারা, বিজোড় না থাকলে ডায়া, আর বিজোড় থাকলে বেশি থাকলে হচ্ছে ফেরো। ওকে, থ্যাংক ইউ। এবার শোনো তোমরা, অবস্থান্তর মৌল মানেই তো ডি অরবিটালে, খেয়াল করো আমি বিষয় দিচ্ছি, এটা ডি অরবিটালে বিজোড় মানে প্যারা, ডি অরবিটালে বিজোড় না থাকলে ডায়া, ডি অরবিটালে বিজোড় বেশি থাকলে ফেরো। এখন তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে যে ডি অরবিটালে যদি বিজোড় থাকে, তাহলে কেন তারা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়? আর যদি জোড় থাকে তাহলে কেন তারা বিজোড় না থাকে তাহলে কেন বিকর্ষিত হয়? এই ব্যাখ্যা আমি অবশ্যই দিব, এটা নিয়ে কোনো টেনশন নাই। তবে এইটুকু তোমরা জেনে রাখো একটু, অবস্থান্তর মৌলগুলো কাদের বলি? যাদের সুস্থিত আয়নের ডি অরবিটাল 1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন থাকবে, ডি অরবিটালে 1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন থাকবে, তারাই তো অবস্থান্তর হবে। তাহলে খেয়াল করো তো, ডি অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে একটাই বিজোড়, ডি অরবিটালে ইলেকট্রন বিজোড়। খেয়াল করো, ডি অরবিটালে একটা ইলেকট্রন থাকলে বিজোড় একটাই হবে। এই যে ডি এর মোট কয়টা অরবিটাল? 5টা। তাহলে ডি এ যদি একটা ইলেকট্রন থাকে তাহলে একটাই বিজোড়। আচ্ছা, ডিতে যদি 2টা থাকে
এই যে তার মানে দুটাই বিজোড়। ডিতে যদি তিনটা থাকে তিনটাই বিজোড়, চারটা থাকলে চারটাই বিজোড়, পাঁচটা থাকলে পাঁচটাই বিজোড়, ছয়টা থাকলে চারটা বিজোড়, সাতটা থাকলে তিনটা বিজোড়, আটটা থাকলে দুইটা বিজোড়, নয়টা থাকলে একটা বিজোড়। তার মানে অবস্থান্তর মৌলের ডি অরবিটালে যেহেতু 1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন থাকবে, 1 থেকে 9 এর মধ্যে যে সংখ্যক ইলেকট্রনই থাক না কেন বিজোড় ইলেকট্রন থাকবেই। আর বিজোড় ইলেকট্রন থাকলে তারা কি ম্যাগনেটিক হবে? প্যারাম্যাগনেটিক। এই জন্য অবস্থান্তর মৌলগুলো প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। তোমরা আমাকে বলো কথাটা বুঝতে পারলা কিনা? তানিম আহমেদ লিখছে বিজোড় না থাকলে মানে কি? বিজোড় না থাকলে মানে ডি অরবিটালে সবই জোড়। আমি দেখাচ্ছি, দাঁড়াও। বিজোড় না থাকা মানে তো জোড়ই বোঝায়। ওকে, প্লিজ প্লিজ একটু বলো ভাই বুঝতে পারলা কিনা? অবস্থান্তর মৌলগুলো এই জন্য প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, কারণ অবস্থান্তর মৌলগুলোর ডি অরবিটাল 1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন থাকবে। আর 1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন থাকা মানে তো বিজোড় থাকবেই। যদি ডি অরবিটাল একটা ইলেকট্রন থাকে তাহলে একটাই বিজোড়। একটু বসা যাচ্ছে। দুইটা থাকলে দুইটাই বিজোড়, তিনটা থাকলে তিনটাই বিজোড়, চারটা থাকলে চারটাই বিজোড়, পাঁচটা থাকলে পাঁচটাই বিজোড়, ছয়টা থাকলে একটা জোড় হয়ে গেল মানে চারটা বিজোড়, সাতটা থাকলে তিনটা বিজোড়, আটটা থাকলে দুইটা বিজোড়, নয়টা থাকলে একটা বিজোড়, মানে বিজোড় থাকবেই। আর ডি অরবিটালে বিজোড় আছে মানে তো প্যারাম্যাগনেটিক। এই কারণে অবস্থান্তর মৌলগুলো প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। আমার বিশ্বাস তোমরা সবাই ক্লিয়ার। থ্যাংক ইউ, সবাই লিখেছ ক্লিয়ার। তার মানে অবস্থান্তর মৌলগুলো যে প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করছে এর মূল কারণ কি? মূল কারণ কিন্তু ফাঁকা ডি অরবিটাল। ডি অরবিটাল যদি সম্পূর্ণ পূর্ণ থাকতো, ডি অরবিটাল যদি সম্পূর্ণ পূর্ণ থাকতো তাহলে কিন্তু নিলয় তোমরা হ্যাঁ ফেরো হইবা। ফেরো তো আসলে প্যারারই একটা রূপ। কি বললাম? ভালোবাসা হলো প্যারা আর গভীর ভালোবাসা হচ্ছে ফেরো। তার মানে কি ফেরো তো প্যারারই একটা রূপ, সেটা বলবো। আচ্ছা, মাহফুজ রহমান লিখেছে এবার খুব ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আলভিনুর বিজুরের খেলা, ওকে। জারিন তাসনিম নাতাশা ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝে গেলাম যে অবস্থান্তর মৌলগুলো তাদের যে বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম প্রদর্শন করে তার মূল কারণটাই হচ্ছে ফাঁকা ডি অরবিটাল। পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শনেরও মূল কারণ দেখলাম ফাঁকা ডি অরবিটাল। আবার দেখো এই যে প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শনেরও মূল কারণ হলো ফাঁকা ডি অরবিটাল। ওকে, আমি একটু বলি প্রথম অবস্থান্তর সিরিজ মানে কি? প্রথম অবস্থান্তর সিরিজ মানে কি? প্রথম অবস্থান্তর সিরিজ সাধারণত পরীক্ষায় প্রথম অবস্থান্তর সিরিজ থেকে বেশি কোশ্চিন দেয়। প্রথম অবস্থান্তর সিরিজ মানে কি? 3D। দ্বিতীয় অবস্থান্তর মানে কি? 4Dতে যে ইলেকট্রন যায়। তৃতীয় অবস্থান্তর মানে কি? 5D। তো তোমাদের মাথায় রাখবা পরীক্ষাতে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নই দিবে 3D থেকে। 3D অর্থাৎ প্রথম অবস্থান্তর সিরিজের মধ্যে যে মৌলগুলো আছে। তো প্রথম অবস্থান্তর সিরিজ মানে প্রথম ডি ব্লক সিরিজ, সহজ কথা মানে 1 থেকে 10-এর মধ্যে, তাই তো প্রথম ডি ব্লক সিরিজ। তো মাথায় রাখবা প্রথম ডি ব্লক সিরিজগুলোর মধ্যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এই দুইটা তো অবস্থান্তর নয়, গত ক্লাসে পড়েছ। এরা হলো ডায়াম্যাগনেটিক। এরা হলো ডায়াম্যাগনেটিক। সাধারণত ফিকোনি আয়রন, কোবাল্ট, নিকেল এই তিনটা পাবলিকের আছে গভীর ভালোবাসা মানে ফেরো। আর বাকিগুলো হলো প্যারা। ওকে, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক হলো ডায়া, ফিকুনি হলো ফেরো, আর বাকি সবগুলি হলো প্যারা। কাদের মধ্যে? 3D সিরিজের মধ্যে। 4D এর ক্ষেত্রে একই হবে। স্ক্যান্ডিয়াম যে গ্রুপের ওই গ্রুপের যে মৌলটা আছে, জিঙ্ক যে গ্রুপের ওই গ্রুপের যে পরের মৌল আছে তারা হবে ডায়াম্যাগনেটিক। এই তিন পাবলিকের নিচে যারা আছে তারা হবে ফেরো, আর বাকিগুলো হচ্ছে প্যারা। আমার বিশ্বাস এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। আমি একটু দুই একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন দেখাচ্ছি ভাইয়া।
আরে প্রবলেম থাকবে, প্রবলেম থাকলে সলভও হবে, টেনশন নাই। তো দুনিয়াতে প্রবলেম ছাড়া কিছু আছে নাকি? পড়ো, প্রবলেম বের করো। আচ্ছা, তোমরা সবাই যাদের কাছে বই আছে পেজ নাম্বার 391, কোশ্চিন নম্বর হচ্ছে 40, 41, 42, এগুলো তিনটা কোশ্চিন আমরা পরপর দেখতে পাচ্ছি। ওকে, কারো কোনো প্রবলেম নাই? তানিয়া খাতুন, থ্যাংক ইউ ভাইয়া। মন খারাপ থাকলে ভাইয়ার ক্লাস শেষে মনটা ভালো হয়ে যায়। আমার বিশ্বাস সবাই বের করে ফেলেছো না? তো 40 নম্বর কি বলছে? প্যারা, ফেরো এবং ডায়াম্যাগনেটিক পদার্থ কাদের বলে? তোমরা নিশ্চয়ই পারবা। নিচের কোনটি ডায়াম্যাগনেটিক? নিচের কোনটি ডায়াম্যাগনেটিক? টাইটেনিয়াম। বি নাম্বার হচ্ছে এটা 41 নাম্বার কোশ্চিন। নিচের কোনটি ডায়াম্যাগনেটিক? টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, নিকেল, জিঙ্ক। দেখো প্রশ্ন কিন্তু প্রথম অবস্থান্তর সিরিজ থেকে দিয়েছে। এটা শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 12-13, বুটেক্স 12-13 থেকে দিয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে জিঙ্ক। ওকে, তারপর তোমরা 42 নম্বর কোশ্চিনে কি বলেছে দেখো। দেখো 42 নাম্বারটা কি বলেছে ভাইয়া। 42 নাম্বারটা বলেছে কয়েকটি ধাতব যৌগের ডি অরবিটাল ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো, কোন যৌগটি বেশি প্যারাম্যাগনেটিক? ডি অরবিটাল ইলেকট্রন বিন্যাস এ নাম্বার 2 2 2 2 1, বি নাম্বার 1 1 1 1 1, সি নাম্বার 2 1 1 1 1, ডি নাম্বার 2 2 1 1 1। এটা বুয়েটের কোশ্চিন, কিন্তু বুয়েট 13-14 সেশনের কোশ্চিন। বুয়েট 13-14 দেখছো ভাইয়া কি বলেছে প্রশ্নে? কোনটি বেশি প্যারাম্যাগনেটিক, তার মানে বেশি বিজোড়। এ নাম্বারের বিজোড় হচ্ছে একটা, বি নাম্বারের বিজোড় হচ্ছে 5টা, সি নাম্বারের ডি অরবিটালের বিজোড় ইলেকট্রন আছে 4টা, ডি নাম্বারের 1 মিনিট আর ডি নাম্বারের বিজোড় হচ্ছে 3টা। তাহলে সবচেয়ে বেশি বিজোড় কোনটাতে আছে? বি নাম্বারে। তাই এটা বেশি প্যারাম্যাগনেটিক। যত বেশি বিজোড় তত বেশি প্যারা। ওকে, এটা বুয়েটের কোশ্চিন। আমার বিশ্বাস এইটুকু তোমরা বুঝতে পেরেছ। তো ভাইয়া আমার এখানে আজকে চাঁদের হাট বসেছে, তোমরা বুঝতেই পারছো অনেকগুলো টিচার এসছে, আমি তাদেরকে বসাই রেখে ক্লাস নিচ্ছি। তো আজকে আর বেশি ক্লাস দিব না, এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি ব্যাখ্যা দিব কেন বিজোড় ইলেকট্রন থাকলে তারা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হচ্ছে আর বিজোড় না থাকলে কেন বিকর্ষিত হচ্ছে, এই ব্যাখ্যাটা দিব। আর ওই যে 9 নম্বর অঙ্কটার কথা বলেছিলাম যে তোমাদের কনসেপ্ট বুকে যেটা করা আছে ওটাই ঠিক, আমি যেটা ক্লাসে করাইছিলাম ওটাই ঠিক না, ওই অঙ্ক নিয়েও আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আচ্ছা শাহরিয়ার শাওন, তোমার কনসেপ্ট বুকের পেজ উল্টা পাল্টা, কোনো অসুবিধা নাই ভাইয়া, তুমি অফিস থেকে চেঞ্জ করে নিয়ে যেতে পারবা। তো আমার বিশ্বাস এই পর্যন্ত ক্লাসটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে আগামী পর্বে আমরা প্রথমেই চৌম্বক ধর্মের বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো, আর তারপর না প্রথমে আমরা আগে অঙ্কটা করবো গত ক্লাসের, অবশ্যই। ঠিক আছে? নাফিস সাদিক লিখেছো, সবাইকে দেখতে চাই, অন্য একদিন দেখাবো ভাইয়া। থ্যাংক ইউ তোমাদেরকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম।